আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আজকে যে যেহেতু এটা সাব জুডিস আন্ডারে, সেই কারণে এটা রায় হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। এখন এটা নিয়ে আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই হাইকোর্টের বিরুদ্ধে। যেমন আমি ব্যক্তিগতভাবে চাই পৃথিবী যতদিন টিকবে, আমার বাংলাদেশ যতদিন টিকবে, ততদিন মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করতে হবে। এখান থেকে পরবর্তী প্রজন্ম তার দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে যে দেশের জন্য জীবন দিলে, দেশের জন্য যদি কাজ করি, তাহলে এমনি ভাবে মানুষ আমাদেরকে শ্রদ্ধা করবে। মুক্তিযোদ্ধা কোটা 30% নিয়েই যত আপনাদের অভিযোগ, একজন বলি আপনারা বললেনও যে নাতিপুতি কেন যাবে। এখন যদি আজকে 52 বছর পরে মুক্তিযোদ্ধার ছেলেরা যদি সেখানে না থাকে, তার পোষ্যরা বা তার কেউ যদি হয়, সেটা যেতে পারে। এটা কিন্তু তাদেরকে আরেকজনের বঞ্চিত করার জন্য কিন্তু করা হয়নি, এটা করা হয়েছে মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা করার জন্য, সম্মান করার জন্য। আমার মনে হয় বৈষম্য এই ব্যাপারটা আসলে যারা আন্দোলন করছে তাদের প্রতি আমি পূর্ণ সমর্থন, ভালোবাসা সব রেখে যে কথাটা বলি যে আমরা সবাই মনে হয় বৈষম্যর ব্যাপারটাই আমরা ক্লিয়ার না। এখানে বৈষম্য দূর করার জন্যই কিন্তু কোটার কিন্তু জন্ম হয়েছে। গোটা পৃথিবীতে সব জায়গাতে পিছিয়ে পড়া মানুষদেরকে টেনে তোলার জন্যই কিন্তু বৈষম্য করা হয়েছে। যেমন এখানে মানে সেখানে একটা পর্যায় পর্যন্ত কিন্তু কারো মানে ইয়ে ছিল না। আমি বলি যখন 50 এখানে আমি কিছু বলতে চাই, আমি আমার একটু কথাটা না আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, পরে আমরা আবার শুনবো আপনাদের কথা। যেমন বর্তমানে যেটা আছে, নারী কোটা আছে 10%। এখন আপনি যদি মনে করেন যে এটা যৌক্তিক না, ঠিক আছে, সেটা রাষ্ট্রকে বুঝাতে হতে পারে। মুক্তিযোদ্ধা কোটা আছে 30%, জেলা কোটা আছে 10%, উপজাতি আছে 5%, প্রতিবন্ধী আছে 1%। এখন এখানে সর্বোচ্চ আছে মুক্তিযোদ্ধা কোটা। এখন নারীদেরকেও যদি আপনি টেনে তুলতে হয়, এখানে আপনি একটু অ্যাড করি। পোষ্য কোটা, রেলওয়েতে পোষ্য কোটা আছে, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 96% কোটা, রেলওয়েতে 82% কোটা। আপনি প্রথম শ্রেণীর চাকরির কথা বলছেন, বিসিএস এর কথা মনে হয় বলছেন, তাই না? বিসিএস সার্ভিসের কথা। আমি এই যে যেটা নিয়ে মানে এই যে বাতিল করা হয়েছিল, আপনি মনে প্রথম শ্রেণীর কথা বলছেন, দ্বিতীয় শ্রেণী, আমি প্রথম শ্রেণীর কথা বলছি যে এখানে এটা করা আছে। কিন্তু অন্যান্য যে কোটাগুলো করা আছে বিভিন্ন জায়গায়, যেটা বললেন যে প্রাথমিক শিক্ষক বা অন্যান্য ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা, সেগুলো ডেফিনেটলি ওগুলো নিয়ে আলোচনা হইতেই পারে। তো এই যে অক্টোবরে 2018 সালে 4 অক্টোবরে যেটা মানে 13তম গ্রেড, যেটা মুক্তিযোদ্ধা নবম এবং 13তম যে কোটা যে বাতিল করে যে একটা জনপ্রশাসন মন্ত্রণালয় একটা পরিপত্র যে জারি করেছিল, সেটার পরিপ্রেক্ষিতে বর্তমানে আবার একজন মুক্তিযোদ্ধার সন্তান যারা এবং আরো 7 জন মিলে একটা রিট আবেদন করেন। সেটা কত 2021 সালে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মানে চূড়ান্ত শুনানি ছিল গত 5ই জুন। হাইকোর্ট একটা বেঞ্চ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করেছে। এটা একটা বুঝতে হবে যে সেটা হাইকোর্ট করেছে, বর্তমান সরকার বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেটা বাতিল করে নাই। হাইকোর্ট করেছে কার পরিপ্রেক্ষিতে? আরেকজন মুক্তিযোদ্ধার সন্তানের আবেদনের পরিপ্রেক্ষিতে। আবার পরবর্তীতে আমি একটু করতে চাই। 2018 সালে আমরা যখন এই আন্দোলন শুরু করেছিলাম, আমরা কোর্টের কাছে এই মানে কোটা নিয়ে যখন আমরা কোর্টে রিট করি, তখন কোর্ট বলেছিল এটা নির্বাহী বিভাগের কাজ, এটা আইন বিভাগের কাজ না, এটা কোর্টের কাজ না। 2018-তে আমাদেরকে দেখানো হয়েছে এটা নির্বাহী বিভাগের কাজ, অর্থাৎ এটা সরকার দেখবে, এটা কোর্ট দেখবে না। 2024 সালে এসে আমাদের দেখতে হচ্ছে যে না, ওইটা তাহলে কোর্ট এখানে ডাবল স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ড নিচ্ছে কিনা। না কোর্টের বিরুদ্ধে তো আমরা কিছু বলতে পারি না। যদি আপনাদের কিছু করা থাকে আপনারা কেন আমরা কোর্টের বিরুদ্ধে কিছু বলতে পারি না? কেন 2013 সালে যখন কাদের মোল্লা 2013 সালে হলো যে সরকার মামলা হয়েছিল আমাকে বলতে দেন, আইনের কথাটুকু বলতে দেন।
করতে পারবে না। না, এখানে সরকারের পক্ষ থেকে আবার কিন্তু হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কিন্তু আবার আপিল করা হয়েছে, কিন্তু সেটার 4 তারিখে সেই বেঞ্চ কিন্তু এটাকে আবার হাতে নিয়েছে। হাইকোর্টের বেঞ্চ কিন্তু সেই মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করেছে, রাইটে নিয়েছে। তার এগেইনস্টে কিন্তু আবার সরকার কিন্তু আবার আপিল করেছে, সেটা কিন্তু এখনো চূড়ান্ত হয় নাই। সেই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আজকে যে যেহেতু এটা সাবজুডিস আন্ডারে, সেই কারণে এটা রায় হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। এখন এটা নিয়ে আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই হাইকোর্টের বিরুদ্ধে, তার কারণ সরকারের যেটুকু করার কথা সরকার কিন্তু সেটা করেছে, এবং আমাদের উচিত হবে এই রায়ের পর্যন্ত আন্দোলন করতেই পারে, তাদের যৌক্তিক তাদের তো যৌক্তিকতা আছে। আদালত কি করবে সেটা আদালতের বিষয়, কিন্তু তারা আন্দোলন করে যেটা নিয়ে আন্দোলন করছেন। আমি প্রথমেই বলি, আমি যারা আন্দোলন করছে বা যারা বেকার আছে, রাষ্ট্রের কাছে আমারও দাবি যে এই সব বেকারত্বদেরকে চাকরি দিতে হবে। যেহেতু এখানে বেকারত্বের সংখ্যা বেশি, শেখ মুজিবুর রহমানের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল, এটা করেছিল কারা? আমরা কিন্তু আমরা ইতিহাস পড়েছি, তার বঙ্গবন্ধুকে কারারুদ্ধ করেছিল আন্দোলন সংগ্রামের মাধ্যমে। বঙ্গবন্ধুকে কারারুদ্ধ করা হয়েছিল আন্দোলন সংগ্রামের মাধ্যমে। আন্দোলনটা আপনারা করছেন, কোটা এখানে চলে যাচ্ছে, বিশেষ করে এই যে গ্রেডের যে প্রথম গ্রেড এবং সেকেন্ড গ্রেডের, এখানে যদি 30% কোটাটা নিয়েই কিন্তু আমরা দেখছি বিভিন্ন মাধ্যমে সবচেয়ে বেশি কথা বলা হচ্ছে, এবং আপনারাও যেটা বলছেন যে কেন অযৌক্তিক মনে হচ্ছে সেটা আপনার অনুভূতি। যেমন আমি ব্যক্তিগতভাবে চাই পৃথিবী যতদিন টিকবে, আমার বাংলাদেশ যতদিন টিকবে, ততদিন মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করতে হবে। এখান থেকে পরবর্তী প্রজন্ম তার দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে যে দেশের জন্য জীবন দিলে, দেশের জন্য যদি কাজ করি, তাহলে এমনি ভাবে মানুষ আমাদেরকে শ্রদ্ধা করবে। কিন্তু মুক্তিযুদ্ধে আমাকে বলতে দেন, প্লিজ আমাকে বলতে দেন, আমাদের অনুভূতিটার কথা বলতে দেন। যারা আন্দোলন করছে তারা আমাদের ভাই, আমাদের ছেলে মেয়ে। এই সরকার কখনোই চায় না যে তাদেরকে বঞ্চিত করে অন্য কোনো দেশের অন্য কোনো মানুষকে সহযোগিতা করতে, এটা কিন্তু আমরা চাই না। আমাদের সন্তানরাই চাকরি পাক, আমাদের সন্তানরাই এই বাংলাদেশে মানে ইস্টাবলিশ হোক, আমরাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই, আমাদের কিন্তু এটাই কাম্য। আমাদের মুক্তিযুদ্ধের চেতনাও কিন্তু তাই ছিল। ধাক্কাধাক্কি হোক, এখন কথা হচ্ছে যে 30% যদি এখানে বিলুপ্ত করা হয়, তাহলে যে শাহবাগে যে এত আমার লক্ষ লক্ষ হাজার হাজার যে আমার সন্তানরা বা ছেলেরা বা ভাইয়েরা যে আন্দোলন করছে, 30% বাতিল করলেই কি তাদের সবার চাকরি হয়ে যাবে? না। যদি হয় আমিও আপনাদের সাথে আছি। কেন কেন আমার এখান থেকে যে পার্সেন্টটা মানে মুক্ত হবে, যে পার্সেন্টটা কমে যাবে, সেখানের মধ্যে তো ওদের কম্পিটিশনটা চলে আসবে। তখন তো কম্পিটিশনটা হবে ওই পার্সেন্টটার মধ্যে তো কম্পিটিশন। 30% না না, আমি এখানে কয়েকটা যুক্তি সংযোজন করতে চাচ্ছি। আমার রাষ্ট্র মনে করছে, লিখে রাখেন প্লিজ। আমার রাষ্ট্র মনে করছে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করব আমরা। এখন আপনি বলছেন নাতিপুতি করা যাবে না, জীবন সম্মান করে যাবে। যে পৃথিবী যতদিন টিকবে, বাংলাদেশ যতদিন টিকবে, যদি মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করা যায় করতে হবে, এত যেভাবেই হোক, কোটা দিয়ে হোক কোটা না দিয়ে হোক, শ্রদ্ধা করতে হবে। পরবর্তী প্রজন্মকে বুঝাতে হবে যে দেশের জন্য কাজ করলে, দেশপ্রেম থাকলে মানুষ এভাবেই শ্রদ্ধা করে, এভাবেই মানুষ তাকে স্মরণ করে। এখন 30% কোটা বাতিল করলেই কি আমার বেকারত্ব দূর হবে না? দূর হবে কিনা, বৈষম্য কি দূর হবে না? বিষয়টা আমি মনে করি যে কোটা পদ্ধতিটা করাই হয় বৈষম্য দূর করার জন্য। যেমন নারীরা পিছিয়ে থাকে, যে কারণে 10% দেওয়া হয়েছে, পিছিয়ে থাকে যে কারণে 5% দেওয়া হয়েছে। 1% যারা প্রতিবন্ধী, হয়তো আপনাদের সাথে যারা তাদের সাথে তারা তাল মিলিয়ে উঠতে পারবে না বলে তাদেরকে দেওয়া হয়েছে।
এখন আমরা ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় একটা আলোচনায় দেখি এই যে মুক্তিযোদ্ধা কোটা 30% নিয়েই যত আপনাদের অভিযোগ। একজন বলি আপনারা বললেনও যে নাতিপুতি কেন যাবে। এখন যদি আজকে 52 বছর পরে মুক্তিযোদ্ধার ছেলেরা যদি সেখানে না থাকে, তার পোষ্যরা বা তার কেউ যদি হয়, সেটা যেতে পারে। এটা কিন্তু তাদেরকে আরেকজনের বঞ্চিত করার জন্য কিন্তু করা হয়নি, এটা করা হয়েছে মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা করার জন্য, সম্মান করার জন্য। কিন্তু আপনাদের চাকরির দাবি, আপনাদেরকে চাকরি দিতে হবে, সেটা কিন্তু আমাদেরও দাবি। এটা কিন্তু মুক্তিযুদ্ধেরও দাবি ছিল। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য।